গল্পের নাম এক তীরে দুই নিশানা। লেখিতেক শিরিন পিয়াদা। পর্ব ৯। মিষ্টি কথায় কি আর চিডা ভিজবে। মেহের মনে অনেক আগে থেকেই তো সন্দেহ হয় নিশান কখনো ভালো মানুষ হতেই পারে না। মা বাবা খারাপ আচরণ করেছে বলে এমন করবে। মেহের এত কিছু শোনার পরেও কোনো উত্তর বা রিয়াকশন করল না। সে এটা মনে করে করল না যেন এই নিশান তাকে দেখে এটা না মনে করে যে তার প্রতি দুর্বল হয়ে গেছে মেহের। তার তো এই ভেবে রাগ উঠছে একটা মানুষ এতগুলো মেয়েদের সঙ্গে কি করে এমন কাজ করল, তাও আবার ঘরের বউয়ের মুখের উপর বলছে। যখন বলছে তখন শরম করছে না কি রে বাবা ছিক। মেহেরকে অন্যমনস্ক দেখে নিশান একটা ঠেলা দিয়ে বলল, কি হলো মেরিজান, চুপ হয়ে গেলে কেন? মেহের কিছু বলার ভাষা নেই। মেহের রাগ করবে নাকি চুপ থাকবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে তার কেমন রিয়েক্ট করা উচিত। এই মানুষের সঙ্গে ঝগড়া করলেই খারাপ কথা বলে দেবে। সে বলতে শুরু করবে, স্বামীকে বেশি ভালোবাসো দেখে অন্য মেয়েদের কথা শুনে তোমার নিশ্চয়ই মাথা গরম হয়ে গেছে, তাই না? মেহের নিশানের দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে বলল, আপনি আপনার মা বাবার উপর রাগ করে নিজেকেই শেষ করে ফেলেছেন। মা বাবা তো কখনোই কোনো সন্তানের খারাপ চাইবে না। তাহলে এমন কেন করছেন? আর আপনি তো এখন প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। তাহলে এই ছোট্ট ছোট্ট রাগ, অভিমান, কষ্ট মনে পুষে কেন রাখছেন? আপনার উচিত আপনার মায়ের সঙ্গে কথা বলা। আপনি যতটা কষ্ট পেয়েছেন অপরদিকে আপনার মাও তার চেয়ে বেশি কষ্ট হয়তোবা পেয়ে আসছেন। বিগত বছর ধরে আপনার মুখ থেকে হয়তো মা ডাক শোনার জন্য বসে আছেন তিনি গি। মেহেরের কথায় নিশান চোখ এদিক ওদিক করে বাঁকা হেসে দিয়ে বলল, আমি বলছিলাম না তুমি আমার কথা তো দূর, আমার কষ্টগুলোও ভালো করে বুঝবে না। তোমাকে এই কথাগুলো বলে লাভ হবে না গি। তারপর মেহেরের দিকে তাকিয়ে সোজাসুজি দাঁড়িয়ে নিশান আবারও বলল, মেহের তুমি যা মনে করে আসছ নাজরিন বেগম তা কখনোই মনে করেন না। তিনি মনে করেন তার মাত্র 2টা সন্তান। তিন্নি আর নির্জন, এদেরকে ছাড়া তার নজরে আর কেউ নেই। তুমি জানো মেহের, ওদেরকে ভালোবাসে বলে আমার ঈর্ষা হয়ন কখনোই। আমার তো এই ভেবে ঈর্ষা, আমার মা আমাকেও তো একটু ভালোবাসতে পারতেন, আদর করতে পারতেন। ওদের মতো কাছে রেখে পড়াশোনা করাতে পারতেন, তাই না? কিন্তু তিনি তা করেননি। মেরি জান, তুমি জানো না আমি যখন বোর্ডিং স্কুলে থাকতাম ওই জায়গায় কতটা নির্যাতনের শিকার হয়েছি আমি নিজেই। মা মাসে একবার এসে দেখা করে চলে যেতেন। কখনো আমার মাথায় হাত রেখে শরীরে আদরের স্পর্শ দিয়ে বলেননি, নিশান তুমি ঠিক আছো এখানে? আমি ছোট থেকেই খারাপ। তবে আমি যে স্কুলে 7-এ পড়তাম সেখানে আমাকে একটা ছেলে আচমকা আমার উপর আঘাত করে বসে। আমার ভ্রুর সাইডে যে কাটা চিহ্ন তা ওই ছেলেগুলো থেকেই পাওয়া। যখন বাবা-মাকে বললাম যে ওই ছেলেটা আমাকে আঘাত করেছে, মা বাবার মধ্যে কেউই আমার কথা তখন বিশ্বাস করেননি। ওরা মনে করেছিল এটাও আমার অপরাধ ছিল। আমি আগে গিয়ে ওই ছেলেটাকে কিছু হয়তো করেছি, তাই মারামারি করতে গিয়ে আমার ভ্রু কেটে গেছে। একবারের জন্যও আমাকে আর বিশ্বাস করেনি তারা। আমি মানছি আগেরবার ওই ছেলেটার নিজের হাতেই মাথা ফাটিয়ে দিয়েছিলাম। তার অপরাধে আমাকে তাদের কাছ থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল। কিন্তু তার পরের সময় কি তাদের উচিত ছিল না আমার একটু খোঁজখবর রাখা? আমি কেমন আছি সেটা জানার? আমিও নির্যাতনের শিকার হয়েছিলাম মেহের। শক্ত মানুষ কখন হয়? যখন মানুষ বেশি বেশি আঘাত পায়। আবার সেই আঘাত পেয়ে সেই নির্যাতিত মানুষটি যখন রুখে দাঁড়ায় তখন সব সময় তার খারাপ দিকগুলো তুলে ধরা হয় তার সামনে। মেহের, মায়ের মারার চিহ্ন বাদেও আমার শরীরে এমন হাজারো চিহ্ন আছে। কিন্তু তা হয়তো কখনোই কাউকে বোঝাতে পারব না আমি অন্ধকারকে অনেক ভয় করতাম। আমি রাতে যেসব ছেলেদের সঙ্গে ঘুমাতাম ওরা আমাকে একা একটা অন্ধকার ঘরে বন্দি করে পালিয়ে যেত। কথাগুলো যখন নিশান বলছিল মেহের তার মুখের দিকে তাকিয়েছিল। কিছুই বলতে পারছে না সে এখন। নিশানকে রেখেই রুমে ঢুকে জগ থেকে পানি ঢেলে এক গ্লাস পানি নিয়ে গিয়ে নিশানকে দিতেই যাবে, ঠিক সেই সময়ে কিছু একটার সঙ্গে মেহেরের পা আটকে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। সে সামনের দরজার পাশে ছোট একটা টেবিলের কোণায় গিয়ে ধাক্কা খায়। মেহেরের মাথায় সেটা লেগে গুরুতরভাবে কপালের ছাল উঠে রক্ত পড়তে শুরু হয়ে যায়। নিশান দেখেই মেহেরের কাছে গিয়ে বসে আস্তে আস্তে উঠাতে শুরু করে। মেহের তবুও পানির গ্লাস নিশানের দিকে বাড়িয়ে দেয়া। আর এক হাত দিয়ে কপাল চেপে ধরে সে নিজেই। নিশান অবাক হয়ে যায় এটা দেখে। মেহেরের হাত সরিয়ে নিশান তার হাত দিয়ে কপাল চেপে রুমে নিয়ে গিয়ে রক্ত পরিষ্কার করতে শুরু করে দেয়া।
আর জোরে জোরে বলতে থাকে, পাগল নাকি? এক গ্লাস পানি কি আমি নিজে নিয়ে খেতে পারতাম না? কপাল কি অবস্থা হলো? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কি করছ? মাথায় সমস্যা তোমার? মেহের ইশ্বাস করতে করতে বলল, সামান্য ক্ষত হয়েছে, এর জন্য ডাক্তারের কাছে যাব না প্লিজ। একটু পর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। নিশান কি করবে? এদিক ওদিক তাকিয়ে ঘরের আলমারির ভেতর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে মেহেরের ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করে দেয়া। মেহের বারবার হাত দিয়ে বাধা দিতে যায় ব্যথার জন্য। নিশান ভয় দেখিয়ে তখনই বলে, দেখো তুমি তো পরিষ্কার করতেই দিচ্ছ না। তোমাকে এবার ডাক্তারই ঠিক করতে পারবে, আমি না গি। মেহের এবার ভয়ে আর কিছু বলে না, কিন্তু ব্যথায় নিজের চোখমুখ কুঁচকে ফেলতে শুরু করে দেয় সে। নিশান মাথায় কাটা পরিষ্কার করতে না করতেই আবারও রক্ত বের হয়ে আসতে শুরু করে। এই করতে করতে একটা সময় যেতে রক্ত বন্ধ হয়ে আসে। নিশান কপালে ব্যান্ডেজ স্টিক করে। মেহেরের পাশে বসে চুপ করেই তার দিকে তাকিয়ে থাকে। এমন করে নিশানকে তাকিয়ে থাকতে দেখে মেহেরের অনেক অস্বস্তি বোধ হয়। কিছু বলতেও পারে না সে, আবার চোখে চোখ রাখতেও পারছে না। এক পর্যায়ে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো গু। নিশান মাথা চুলকিয়ে ঘুমাতে বলে। তারপর সে নিজেও গিয়ে তার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে প্রায়। সকালে মেহের ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই নামাজ শেষ করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের ক্ষতচিহ্ন দেখে সামনের চুলগুলো দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। একটু পর ওড়না দিয়ে ভালো করে মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সে। পাশেই নিশান উপুড় হয়ে ঘুমিয়ে আছে। তাকে রেখেই মেহের বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে অনেক মেহমান, চেনা অচেনা মানুষে পুরো বাড়ি ভরে গেছে। ওইদিকে দেখতে দেখতে আজ দিয়ে 7 দিন পূর্ণ হয়ে গেছে, তা মেহেরের খেয়াল নেই। তিন্নি আজকে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পা রাখতে চলেছে। বাড়িতে যে যার কাজে ব্যস্ত। কিন্তু একটু খেয়াল করতেই দেখে দাদি গুলারা বেগম, মেহেরের মা বাবা, রামশা, নির্জন, তাহের চৌধুরী এক জায়গায় বসে কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেরের খুব ইচ্ছে করল একবার শুনতে যাবে। কিন্তু মাথার উপর ঘোমটা দেখে মনে হল, এই সময়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালে অনেক প্রশ্ন করবে তারা। এত বড় ঘোমটা কেন দিয়েছে এই নিয়ে? সত্যি কথা বললেও তখন তারা বিশ্বাস করবে না। কিন্তু মেহের ওদের কথা বলার ধরন দেখেই বুঝতে পারল, কিছু একটা নিয়ে বেশ চিন্তিত তারা। কিন্তু সেটা কি? মেহের কোনো কথা না বলেই রান্নাঘরের দিকে চলে গেল, তাদের কাছে আর না গিয়ে। কাল সন্ধ্যায় নির্জন ও রামশা ডাক্তারের কাছ থেকে আসার পর বাড়ির সবার কাছে সবকিছু খুলে বলতেই দাদি গুলারা বেগম বসে থাকা অবস্থায় বলে উঠলেন, এত চিন্তা করো না দাদু। তুমি যখন ছোট ছিলে তুমিও এমন করেই হয়েছিলে। তুমি তো ছোট একটা ইঁদুর হয়েছিলে। তোমার বাচ্চারও কিছু হবে না। তুমি মাত্র 8 মাসে হয়েছিলে গ। পাশ থেকে তাহের চৌধুরী রামশার চিন্তিত মুখ দেখে বলল, এমন সমস্যা অনেকেরই হয় মা। আল্লাহর কাছে সব সময় দোয়া চাইবে, দেখবে আর কিছু হবে না। আর হ্যাঁ, তোমার পেটে কিন্তু চৌধুরী পরিবারের রক্ত। তাই চিন্তামুক্ত থাকো। এই বাড়ির সন্তান জন্ম থেকেই শক্তিশালী হয় গ। তিন্নি তাদের সামনে দিয়ে যেতে যেতে বলে, আহ ভাবি, সামান্য বিষয় নিয়ে চিন্তা করো না তো। আজকে বাড়ি থেকে তোমরা আমাকে বিদায় করে দেবে, তাই কারো মন খারাপ আমি কিন্তু সহ্য করতে পারব না। চলেই তো যাব, তাই তোমরা একটু হাসি খুশি হয়ে থাকো প্লিজ। ও হ্যাঁ, এবার একটু হেসে নাও তো। কথাগুলো বলেই তিন্নি নিজের রুমের দিকে চলে গেল। রামশা তার মা আফসা সুলতানের দিকে তাকাল কিছু একটা আশায়। আফসা সুলতান কিছু একটা বুঝে মেয়েকে একটু জড়িয়ে ধরল। রামশা মৃদু হেসে উঠল। এই সব কিছু মেহের দূর থেকে দেখছে, কিন্তু কারো কথা সে ভালোমতো শুনতেই পারছে না। কাছেও সে গেল না। কি হয়েছে তা জানার জন্য। বিয়ের সবকিছু শেষের দিকে। আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। ওইদিকে বরপক্ষ এসে হাজির হয়েছে। তাদের আদরা প্ল্যান করাও শেষের দিকে হয়েছে। মেহের সবকিছু দেখার পাশাপাশি নাজরিন বেগমকে অনেক কিছুতেই সাহায্য করছে। মজার ব্যাপার এই যে কেউ এখনও পর্যন্ত তার মাথার কাটা চিহ্নের দিকে নজর দেয়নি। সবকিছু শেষের দিকে। তিন্নিকে সাজানোর জন্য পার্লার থেকে কিছু মেয়ে এসেছে। তারাই ওকে সাজাচ্ছে। তনিমা ও তাছনিন তো তিন্নির সঙ্গে আছেই সবসময় এর জন্য। রামশাও সেজেগুজে ফুলটুসি হয়ে সোফায় বসে আছে। ছেলের বাবার সঙ্গে তাহের চৌধুরী বাড়ির কিছু সদস্যের পরিচয় করাতে ব্যস্ত।
এই সব কিছু ফেলে রেখে মেহের নিজের জন্য একটু সময় বের করে নিয়ে নিজের ঘরের দিকে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে চলে গেল। সুন্দর একটা গাউন বের করে পরে ফেল সে। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল ঠিক করতে যাবে, ঠিক সেই সময় পিছনে নিশানকে এক নতুন রূপে দেখল মেহের। খুবই সাধারণ শেরওয়ানি পরে আছে সে, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তাদের বিয়েতে তো এমন শেরওয়ানি পরে হয়নি। তাদের বিয়েতে ওই ঠিক কলেজের কুট ট্রাই পরা প্রফেসর লুকেই বিয়ে হয়েছিল। আর মেহের পরেছিল নিজের মায়ের পুরনো শাড়ি। মেহের অনেকক্ষণ দেখার পরও নিজের চোখ সরিয়ে নিতে পারল না। নিশান আয়নার সামনে মেহেরের পিছনে দাঁড়িয়ে বলল, আমি কানের দুল ঠিক করে দিই? মেহের নিশানের কথায় কোনো উত্তর দিল না। তা দেখে নিশান নিজেই মেহেরের কানের দুল ঠিক করে দিল। তার সঙ্গে মেহেরের চিবুক নিজের দিকে এগিয়ে চেপে ধরে ঠোঁটে লিপস্টিকও লাগিয়ে দিল সে। মেহের নিশানের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে যাবে, নিশান আরও কাছে জড়িয়ে নিল। এমন অবস্থায় মেহের নিজেকে কোনোভাবে সরিয়ে নিয়ে চলে গেল বাহিরে। ওইদিকে নিশানও তার পিছু পিছু যেতে থাকল। আবার আর একদিকে তিন্নিকে সাজানো শেষ। তিন্নিকে সাজিয়ে গুছিয়ে ছেলের পাশে বসানো হল। বিয়ে পড়ানো হয়ে গেছে আগেই। মেহের, তনিমা ও তাছনিম তিন্নির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের সবার একসঙ্গে একটা ছবি তুলে নেওয়া হল। তারপর বাড়ির বাকি সদস্যরা একসঙ্গে ছবি তুল। নির্জন ও রামসা একা একটা ছবি তুল। সবশেষে শুধু নিশান আর মেহের বাদ পড়ে গেল। তারা সবাই জানে এদের ছবি তোলা মুশকিল, তাই বাদ দেওয়াই ভালো। মেহের এত কিছুর মাঝে তার মা আফসা সুলতানের দিকে লক্ষ্য করল। কেমন বাঁকা নজরে তাকিয়ে আছে তিনি। অনেক সময় ধরেই এমন করে তাকিয়ে থাকার কারণ সে খুঁজেই পেল না। এত কিছু সাইডে ফেলে মেহের রান্নাঘরের দিকে পানি খেতে চলে এল। বাইরে তিন্নিকে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তিন্নি তো তার মাকে জড়িয়ে ধরে বাঁধভাঙা কেঁদে ফেল। নির্জন ছোট বোনকে বুকে জড়িয়ে ধরল। বাবা তাহের চৌধুরী নিজের মেয়ের হাত ছেলের হাতে তুলে দিয়ে সাইডে চলে গেলেন চোখের পানি লুকিয়ে রাখতে। ভীষণ আদরের মেয়ে যে সে। দাদিমা তো কান্না করে কুল পাচ্ছেন না। কি করে তিন্নিকে বিদায় করবেন তারা? এত সব কিছুর মধ্যে শুধু নিশান অন্য একদিন এক কোণে দাঁড়িয়েছিল, কোনো কিছু না বলে। তা তিন্নির চোখে পড়তেই ভাইয়ের কাছে ছুটে গেল। আজকে আর কেন জানি ভাইকে দেখে একটুও ভয় করল না। তাই তো ভাইকে জড়িয়ে ধরেই কেঁদে উঠল তিন্নি। নিশানের বুক কেঁপে উঠল যেন। ছোট বোনকে সে একবারের জন্য কোলে তুলে আদর করেনি। যদি সে নির্জনের মতো তাকেও ফেলে দিয়ে আঘাত করে বসে। কখনো বোনকে বলা হয়নি এই বড় ভাইটাও না চাইতে তাকে অনেক ভালোবেসে ফেলেছে। কিছু না করতে পেরে জড়িয়ে থাকা ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে দিল সে। গাড়ির পেছনে দুই ভাই দাঁড়িয়ে রইল। সামনে থেকে একে একে যখন বড় যাত্রীবাহী গাড়িগুলো চলে যেতে লাগল, নাজরিন বেগম যেন আরও হু হু করে কেঁদে দিলেন। মেয়েদের তো একসময় তাদের বাবা মায়ের ঠিকানা ছাড়তেই হবে। এটাই যে দুনিয়ার নিয়ম হয়ে এসেছে। এইসব কিছু দেখে নাজরিন বেগমের বোন তানিয়া তাকে বুকে জড়িয়ে সামলানোর চেষ্টা করলেন। তার বোন যে আজকে মেয়েকে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে ভেঙে পড়েছেন। রাস্তার এক পাশে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে এখনও। এত কিছুর মাঝেই মেহের যখন বাড়ি ছেড়ে তাদের সবার সামনে এসে দাঁড়াল, ঠিক তখনই মেহেরের মা আফসা সুলতান আচমকায় মেহেরের গালে একটা থাপ্পড় মেরে বসলেন। এমন কাণ্ডে মেহেরসহ বাড়ির সবাই তাদের মা মেয়ের দিকে তাকিয়ে আছে। এহন কাণ্ডে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মা মেয়ের দিকে। মেহের গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে তার মায়ের দিকে। এইভাবে মেহেরকে চড় মারতে দেখে নিশান ফুঁসে উঠে পরক্ষণেই নিজের রাগ নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে যায় সে। পাশ থেকে রামসা তখনই বলে উঠল, মা তুমি মেহেরকে মারলে কেন এমন করে? তাজ উদ্দিনসহ বাকিরাও একই কথা বলল। তা শুনে আফসা সুলতান মেয়ের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে নিশান ও তাহের চৌধুরীসহ পরিবারের সবার উদ্দেশ্যে দেখিয়ে বললেন, আমার মেয়েটা বারবার বাড়িতে এসে আপনাদের ছেলের নামে অভিযোগ করত। তাদের মধ্যে সম্পর্ক নাকি ভালো না। কেউ কাউকে বুঝতে চাইত না। আমি নিজে মেয়ে মানুষ হিসেবে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দিতাম আপনাদের। আমি শুনেছি তাদের মধ্যে টুকিটাকি ঝগড়া হয়। তাকে যে আপনার ছেলে মারধর করে এটা তো আর আমি জানতাম না গি। মেহের মায়ের কথা একটুও বুঝতে পারল না। পরক্ষণেই কপালের আঘাতের চিহ্নের উপর হাত রেখেই মনে পড়ল, তাহলে এই চিহ্ন দেখেই ভুল বোঝাবুঝি হয়েছে তার মায়ের মধ্যে। মেহের আফসা সুলতানকে বলতেই লাগল, আরে মা তুমি যা ভাবছ তা না কিন্তু।
তুমি ভুল ভাবছ মা, আমার একটু কথা শোনো গে। মেহেরের মা আফসা সুলতান মেয়ের মুখের উপর গর্জে উঠে বলল। আরে বাস থাম বলছি, সহ্য করে থাকতে বলছি। তাই বলে এত সহ্য করে থাকবি তুই? কাল যেভাবে টেনে হিচড়ে নিয়ে গেছে বুঝতে আর বাকি নেই আমার। যে তোর সঙ্গে কি করছে এই ছেলে গু। তুই একদম চুপ থাকবি মেহের। আর হ্যাঁ, আজকে তুই আমার সঙ্গে বাড়ি ফিরে যাবি। এই শেষ কথা আমার। এতদিন মাকে নিজের কষ্টের কথা বলে বলে বোঝাতে পারেনি। আর আজকে ভুলবশত একটু আঘাত লাগায় মা তার মনে মনে কি খারাপ চিন্তা ভেবে ফেলেছে, কি করে এখন তাকে বোঝায়? এখন তো মেয়ের জামাইজের ভালো গুণগান করলেও বিশ্বাস করবে না সে। এর কারণ মেহের আগেই তার কান পুচিয়ে ফেলেছে নিশানের নামে খারাপ কথা আর অভিযোগ দিয়ে দিয়ে। মেহের মুখে আর কিছু না বললেও ঠোঁট কামড়ে চলেছে সে। আর বারবার নিশানের মুখের দিকে তাকাচ্ছে। নিশান তো এই মানুষগুলোর সঙ্গে ভালোমতো কখনো কথাই বলেনি। এখন কি করে বোঝাবে যে সে তার বুকে মারধর করেনি? তার উপর ছোট থেকেই নিজের পার্সোনালিটি এমন করে রেখেছে যে এই কথা সবাই বিশ্বাস করবেই না কখনো। আর হলোও তাই। তাহের চৌধুরী ছেলের কাছে এসে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি মেহেরকে মারছ? নিশান মেহেরের দিকে তাকিয়েছিল। মেহের বারবার কথা বলার চেষ্টা করছে, কিন্তু মায়ের মুখের কথাই ধমকে আর কিছু বলতে পারছে না। এদিকে নিশান কোনো উত্তর দেবে কি না ভেবে পাচ্ছে না। তাহের চৌধুরী নিশানের এমন চুপ করে থাকা দেখে বুঝে নিয়েছেন যে আসলেই হয়তোবা নিশান মেহেরের গায়ে হাত উঠিয়েছিল। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বড় ছেলে নিশানের গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দিলেন। এই প্রথম বাবার হাতে থাপ্পড় খেয়ে তাল ও রাগ দুই সামলাতে না পেরে বাবার দিকে ছুটে যায় নিশান, মারবে বলে। এই অবস্থা নির্জন দেখে বড় ভাই নিশানকে ঝাপটে ধরে ফেলে। আর বলে, ভাই, মাথা খারাপ হয়ে গেছে তোমার? হুঁশে আসো। অন্য কেউ নয়, বাবা তোমাকে মেরেছে। বাবা তোমাকে শাসন করেছে গি। একটু একটু করে হাতের মুঠো শক্ত করে বাবার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে নিশান। এই আচরণ দেখে বাবা তাহের চৌধুরী সামনে দাঁড়িয়ে থাকা তার নিজের মায়ের উদ্দেশ্যে বলেন, দেখো তো মা, আমি কত কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি। এই ছেলে বাবাকেই মারতে উঠে চলে আসছে। ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। এটা আর ভদ্র ফ্যামিলি রইল না মা। বাড়িতে এমন মহিলা মানুষ পেটানো ছেলে থাকলে ওই বাড়ি কখনোই ভদ্র বাড়ি হয় না গে। নিশান আর চুপ থাকতে পারল না। চিৎকার করে তখন বলতে থাকল, জাস্ট সেট আপ, একটা না জানা না দেখা কথা শুনে কি করে এমন আচরণ করলেন আমার সঙ্গে আপনি? আর আমি মেহেরকে মারিনি। ও পরে গিয়ে আঘাত পেয়েছে। বিশ্বাস তো কখনোই আমার কথায় হয় না আপনাদের। ওর মুখ থেকেই শুনুন না গি। কথাটুকু বলেই নিশান পাগলের মতো মেহেরের কাছে গিয়ে তার দুই হাত ধরে তার চোখের দিকে চোখ রেখে বলল, টেল মি মেরিজান। সবাইকে বলো আমি তোমাকে মারিনি। আমি তোমাকে মারতেই পারি না গি। মেহের সবার দিকে তাকিয়ে কণ্ঠ আটকে আটকে জবাবে বলল, মা, সত্যি সে আমাকে মারেনি। এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে গি। আফসা সুলতান এবার মেয়ের হাত নিশানের থেকে ঝটকা মেরে কেঁদে নিয়ে বলল, অনেক হয়েছে। বাকি কথা তোমার সঙ্গে বাড়ি গিয়ে হবে আমাদের। আর একটা কথাও বলো না। সব মেনে নিতে বলছি বলে তোমার সঙ্গে অন্যায় ও নির্যাতনও তো মেনে নিতে বলিনি আমি, তাই না? সাইড থেকে বাবা তাজ উদ্দিন আফসা সুলতানের দিকে তাকিয়ে বলল, আহ সুলতানা, ওদের কথা কি তোমার বিশ্বাস করা এবার উচিত নয়? ওরা তো ভালো বোঝে একে অপরের বিষয়ে। আর কোনো সমস্যা হলে আমাদের মেয়ে কিন্তু চুপ করে থাকার মতো মেয়ে নয়। তা তো তুমি ভালো করেই জানো। এমন করো না তো, ব্যয় বাড়ি ভর্তি মেহমান। খুব খারাপ ভাববে উ। এত কিছু বলাতেও আফসা সুলতানের মন ভরল না। সে মুখের উপর বলল, আমার মেয়েটা এই বাড়িতে সুখে নেই। সেই বাড়িতে আবার সম্মান। শোন মেহের, বেশি কথা না বলে তুই এখনই আমার সঙ্গে বাড়ি ফিরে চলগু। এত কিছুর মাঝখানে মেহেরের ছোট ভাই তারিফ বলল, শোনো মা, সামান্য কপালে আঘাত দেখে এমন কিছু কেন ভাবছ? বেচারা নিশান ভাইয়াকে দেখো। কাল রাত রুম থেকে বের হওয়ার পর থেকেই খেয়াল করছি, চোখ মুখে বেশ ফ্যাকাশে লাগছে। আমার তো মনে হচ্ছে মেহেরতাজ আপুই ভাইয়াকে কাল রাতে ধরে কেলানি দিচ্ছে গু। ছেলের মুখে এমন কথা শুনে বাবা তাজ উদ্দিন ধমকের সুরে বলল, চুপ বেয়াদব। তামাশা পেয়েছ এখানে? এখনই বের হবে। বাড়ি ফিরে যাচ্ছি আমরা গি। নাজরিন বেগমের কিছু বলার মতো ভাষা নেই। একে তো মেয়ে বিদায়ের সুখে কাতর তিনি।
তার উপর ছেলের এমন কাণ্ডে তীব্র মাথাব্যথা করছে তার। কোনো মতে তার বোন তানিয়াকে বলে তাকে ঘরে রেখে আসতে বললেন তিনি। রামসা নিজের মাকে অনেক বোঝানোর পর যখন দেখল মানছে না, বাড়ি ভর্তি মেহমানের কথা ভেবে আর বারতি কথা না বলে মেহেরকে তার মায়ের সঙ্গে যেতে দেওয়া হল। আর তার সঙ্গে রামসা মেহেরকে বলেও দিল বাড়ি গিয়ে যেন তাকে ফোন করে সে। রামসাও কিছু একটা বুঝে মাথা নাড়িয়ে সায় দিল। নিজের বউ আবার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে দেখে নিশান রাগে গজগজ করতে করতে বাইরে চলে গেল। নির্জন ঠিক ভেবে পাচ্ছে না এখন বাবা তাহের চৌধুরীর সঙ্গে থাকবে নাকি বড় ভাইয়ের পিছু করবে সে। নির্জন নিশানের পিছু করতেই যাবে, ঠিক তখনই বাবা তাহের চৌধুরী ধমক দিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? অমন ছেলে কুয়ার পানিতে ডুবে মরুক। খবরদার যদি তুমি যাও। ছোট বৌমা, নির্জনকে আমার সামনে থেকে সরে যেতে বলো, নয়তো খুব খারাপ হবে গু। রামসা যেন এত কিছুর মধ্যে চরমভাবে ফেঁসে গেছে। সে নিজেই কিছু না বলে কপালে হাত ঠেকিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। অনেক দূরের রাস্তায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে আবার। গাড়িতে চড়ে আসা অবধি একটানা মেহেরের মা আফসা সুলতান একের পর এক কথা শুনিয়ে গেছে তাকে। মেহের ভালো করেই বুঝতে পারছে মায়ের মাথা ঠিক কতটা গরম হয়ে আছে, তাই সে রাস্তায় কিছু বলতে গেলেই উল্টো তার উপর রেগে যাচ্ছে তার মা। এসব দেখে পাশ থেকে বাবা তাজ উদ্দিন গাড়িতে বসেই চুপ করে থাকতে বলছে একটু সময়ের জন্য। মাথা ঠান্ডা হলে তারা বসে কথা বলবে। বোনকে এমন পাকে পড়তে দেখে দাঁত কেলিয়ে হেসে চলেছে তারিফ। মেহেরের তখন মন চাইছিল তারিফের মাথা ফাটিয়ে দিতে, কিন্তু ছোট ভাই হিসেবে আর কিছুই করতে পারছে না সে। অনেক সময় পর যখন বাড়িতে ফিরে আসল, সামনে বাবলির মা, মানে তার একমাত্র ফুপি বুলবুলিকে দেখে জড়িয়ে ধরল মেহের। জড়িয়ে ধরার পর মুহূর্তেই মনে পড়ল নিজের মা আফসা সুলতানের মতো বুলবুলি ফুপিও তো আরও ডেঞ্জারাস। ঝপাং করে ছেড়ে দিয়ে ভীতু নজরে তাকিয়ে ফ্যাকাশে একটা হাসি দিয়ে সাইডে দাঁড়িয়ে গেল সে। আর তার সঙ্গে বলল, কেমন আছো ফুপি? বাবলি আপু কেমন আছে? মেহেরের কথায় বুলবুলি ফুপু বলল, আরে মা, সে তো আল্লাহর দয়ায় ভালোই আছে। শুধু ওর একটু শাশুড়ি খারাপ, তা তোরা জানিস উ। তা মা, তুই এই সময়ে আসলি একা একা? জামাই বাবাজি কোথায় রে, আসেনি? মেহের এখন কি জবাব দেবে? নিজের মায়ের দিকে তাকিয়ে রইল। তা দেখে মা আফসা সুলতান বলল, আসলে জামাই বাবা ব্যস্ত মানুষ, তাই আসতে পারে না আপা। খুব তাড়াতাড়ি আসবে মেহেরকে নিতে। ও একটু বাড়ি আসবে বলে জেদ ধরছিল, তাই জামাই বাবাজি পাঠিয়ে দিয়েছে গিউ। এমন কথা শুনে হাফ ছেড়ে বাঁচল মেহের। ভাগ্যিস মা আজকের সব কিছু সত্যি করে জানায়নি যে আজকে আসার সময় কি করে আসছে। এসব বললে তো বুলবুলি ফুপি আরও ঝগড়া করে মেহেরের দিনদুপুরে মিলে মাথা খেতে শুরু করত। তবে মায়ের চোখে এখনও রাগ দেখা দিচ্ছে, মেহের তা ভালো করেই বুঝতে পারছে। মেহের মাথা চুলকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ফুপিকে বলল, তা ফুপি, তুমি কখন এলে এখানে? আমি তো জানতেই পারলাম না গে। মেহেরের কথায় তার ফুপি বলল, আরে মা, তোর মা আমাকে ফোন দিয়ে আসতে বলল। কয়দিন নাকি মেয়ের বাড়িতে বেড়াতে যাবে। বাড়িতে কেউ থাকবে না, একা বাড়ি, তাই আমাকে এসে থাকতে বলল। সেই তখন থেকেই আসছি। আজকে রাতের রান্না চুলায় দিয়ে দিছি মা। আমি জানতাম আজকে ভাইভাবি আসবে না। তোরা আসলি, আবার ভাত রান্না করা লাগবে। তুই ঘরে যা, আমি চুলায় যাই গু। মেহেরও আর কিছু বলল না। নিজের ঘরে ঢুকে খাটে ধরাম করে শুয়ে পড়ল মাথায় হাত দিয়ে। একটু পর তারিফ এসে বলল, আপু, এটা কিন্তু এখন থেকে আমার ঘর। তুই বুলবুলি ফুপির সঙ্গে ঘুমাতে যাগ। তা শুনে যেন মেহেরের মাথা গরম হয়ে উঠল। চিৎকার করে নিজের মাকে ডেকে বলল, আরে বাপরে, আমি যেতে না যেতেই এই তেলাপোকাকে তুমি আমার ঘর দিয়ে দিয়েছ মা। আফসা সুলতান ঘরে এসেই তারিফের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে জানিয়ে দিল, সে কয়দিন বাইরে আগের যেই ছোট্ট ঘরটাতেই ঘুমাত, ঠিক আগে যেমন করে থাকত। মেহের যতদিন এই ঘরে থাকবে ঠিক ততদিন তারিফ যেন তার পুরনো ঘরে ঘুমাই, আগের মতো করেই গে। রাত প্রায় 12টা বেজে 1 মিনিট চলে। নির্জন ফোন করতে করতে ক্লান্ত হয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। নাজরিন বেগম মাথার যন্ত্রণা আগেই ঘুমিয়ে পড়েছেন। এটা আগে থেকেই, একটু কান্না করলেই মাথাব্যথায় যেন শেষ হয়ে যায় তিনি। ওইদিকে বড় ছেলেটাকে থাপ্পড় মেরে যেন 2 চোখের ঘুম হারিয়ে বসে আছেন তাহের চৌধুরী। এত রাতেও ডিম লাইটের আলো বই পড়তে ব্যস্ত রেখেছেন নিজেকে। গভীর রাত হয়ে চলেছে।
রাতের আনাচে কানাচে ছোট ছোট কীটপতঙ্গগুলো সারা শব্দ করা যেন বন্ধ করে দিয়েছে। একটু পর বাইরে থেকে দরজা খোলার আওয়াজ আসল। কাপা কাপা হাতে বাড়ির কাজের মেয়ে ফাতমা দরজা খুলে দিয়েই ছুটে পালিয়ে গেল। ফাতমা সেই ছোট্ট থেকেই এই বাড়িতে আছে। বলতে গেলে 15 বছর বয়স থেকে এই বাড়িতে কাজ করছে সে। নিশান মদ খেয়ে মাতাল, প্রায় ধুলুধুলু চোখে। টালমাটাল অবস্থায় পা ফেলে বাবা মায়ের দরজার সামনে ধাক্কাধাক্কি করে ডাকতে শুরু করল সে। ভদ্রলোক, প্লিজ দরজা খুলুন। তাহের চৌধুরী, শুনতে পারছেন? আমার আব্বা, দরজা খুলে একটু কথা বলুন আমার সঙ্গে কি। এমন দরজার সামনে চিল্লাচিল্লি করে ডাকতে দেখে তাহের চৌধুরী অবশেষে দরজা খুলেই দিলেন। এমন চিল্লাচিল্লিতে নির্জন ও রামসাও বেরিয়ে আসল। তনিমা, তাছনিন ও খালা তানিয়াও সবাই নিচে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছে, কিন্তু কেউ তাদের কাছে যায়নি। নিশান মাতাল অবস্থায় গোল গোল চোখে বাবার দিকে তাকিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমাকে এত জোরে মারলে কেন আব্বা? গালে অনেক ব্যথা পেয়েছি আমি। আমার বুকে এনে দাও আব্বা। বউ ছাড়া কিছুই ভালো লাগে না আমার। আমার বুকে আমি মারিনি। এত ছোট বাচ্চা বুটাকে মারলে বউ বাঁচবে বলো? কথাগুলো বলে তাহের চৌধুরীর মুখের আরও কাছে গিয়ে বলল, হুম আব্বা, তোমার পায়ে ধরি। বউ তুমি এনে দাও। শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি লজ্জায় কথা বলতে পারি না। প্লিজ এনে দাও উ। তাহের চৌধুরী ছেলের এমন মাতলামি কাণ্ডে বিরক্ত হয়ে বললেন, ছোটবেলায় পেয়েছ খেলনা, হারিয়ে গেছে, এখন আমি বাজার থেকে কিনে এনে দেব? এই সব কিছুর আসল মূল তুমি, নিশান। তোমাকে কে বলেছিল ভাইয়ের বিয়ে দিতে গিয়ে নিজে বিয়ে করতে? এখন তুমি নিজে গিয়ে আনবে বুমাকে। এত ইগো আর রাগ দিয়ে কিছু হবে না। যাও, গিয়ে নিজের বুকে নিজেই নিয়ে আসো শ্বশুরবাড়ি থেকে গিয়ে। কথা শেষ হতেই চটাস করেই নিশানের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন তাহের চৌধুরী। নিশান ওইখানে দাঁড়িয়ে থেকে গান ধরল আর আঁকাবাঁকা করে পা ফেলে ঘরের দিকে চল। বাপো চাংড়া রে, মেলা থেকে আমার বুটারে আয়না দেখি। এই গান শুনে নিচে দাঁড়িয়ে থাকা তনিমা ও তাছনিন মুচুর মুচুর করে হেসে ফেল। এমন হাসির শব্দে তানিয়া খালা চোখ গরম করে মেয়েদের দিকে তাকাতেই তারা নিজেদের ঘরে চলে গেল। রামসা ও নির্জন মুখে হাসি নিয়ে নাক চুলকাতে চুলকাতে নিজেদের ঘরে চলে গেল। নিশান নিজের ঘরে ঢুকেই কোনোভাবে নিজের ফোন হাতে তুলে গোল গোল চোখে কষ্টেমষ্টে সেভ করে রাখা নাম্বার লেখা বড় ইংরেজি ওয়ার্ডে মেরিজান লেখা ফোন দিল সে। ওপাশ থেকে রিং হতে হতে ফাইনালি মেহের কল রিসিভ করল ঘুম ঘুম চোখে। কল ধরার সঙ্গে সালাম দিয়ে মেহের বলল, হ্যাঁ, এত রাতে কেন ফোন দিছেন? কি হয়েছে বলেন? নিশান বাঁকা কথায় বলল, আমাকে চিনতে পারো নাই বউ? আমি কিন্তু তোমার কাগজেকলমে লেখাপড়া সম্পত্তির ভাতার হই কি। কথার মাঝে কেমন কেমন লাগছে দেখে মেহের বলল, আপনি কি আবার মদ খেয়েছেন? নিশান বুক ফুলিয়ে জবাব দিল, ঘরে বউ না থাকলে স্বামীরা এমনই করবে গি। মেহের তখন ঘুমের আবেশে আহ করে মুখ দিয়ে ফেল। ঘরে লাইট অন করে চেয়ারে বসে বলল, আপনি মদ খেয়েছেন কোন দায়ে? মা বলছে মাতাল স্বামীর ঘরে আমাকে আর পাঠাবে না। নামাজ কালাম কিছু তো পড়ে না। বড়দের সম্মানটুকুও করে না। এমন তেডা ছেলের কাছে আর পাঠাবে না আমাকে গু। এমন কথা শুনে নিশান বুকের মধ্যে যেন আগডুম বাগডুম হতে শুরু করল। নিশান তখন ধুলুধুলু কণ্ঠে বলল, কেন কেন আমার বুকে তাদের বাড়িতে থাকতে যাবে কেন? মেহের তখনই নিশানের এসব কথায় মজা পেয়ে মুচকি হেসে মুখে হাত দিয়ে ফের বলল, এর কারণ আপনি একজন মাতাল শিক্ষিত টিচার। বাবা মা কেউ রাজি হচ্ছে না। এখানে সবাই বলছে আপনি ভালো হয়ে গেলে চিন্তা করে দেখতে পারে গু। তারপর দুজন কিছুক্ষণ চুপ করেই রইল। নিশান আর কথা বলছে না দেখে মেহের আবারও বলল, আগে এটা বলেন যে আপনি আর মদ খাবেন না? ক্লাবে যাবেন না? ঠিকমতো নামাজ পড়বেন? রাগারাগি কম করবেন? ভালো ছেলে হবেন? বলেন বলেন। নিশান এমন কথায় নিজের চোখ না চাইলেও বড় করে নিয়ে ওপার প্রান্তে মেহেরকে বলল, আমার থেকে বেশি তাডা কিন্তু তুমি, মেরি জান। আর একটা মানুষ তো আর এত সহজে সবকিছু ছাড়তে পারবে না। একটু সময় দাও তোমরা গি। মেহেরের মুখে মুচকি হাসি এখনও বিরাজ করছে। সে আবার বলল, আচ্ছা, আগে এটা বলুন যে আপনি মদ খাওয়া ছেড়ে দেবেন? নিশান মেহের কথায় না পেরে জবাবে বলল, আচ্ছা, ছেড়ে দেবগু। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।